নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা বলছি। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির স্বরশাস্ত্র। আজ ষষ্ঠ পর্ব শুরু করি। 16। চারজনের দলটা গ্রামের সীমার বাইরেই দাঁড়িয়ে আছে। তাদের পরনের পোশাক নিতান্ত সাদামাটা গ্রাম্য, কিন্তু তাদের যে ঘোড়াগুলো গাছের সঙ্গে খানিক দূরেই বাঁধা আছে সেগুলো দেখলেই অনুমান করা যায় যে এ ধরনের জাতের ঘোড়া একমাত্র মগধের বিশেষ রাজকর্মীদের জন্য বরাদ্দ থাকে। দলপতি শশাঙ্ক বারবার আকাশের দিকে চেয়ে সূর্যের অবস্থান দেখে সময় অনুমান করার চেষ্টা করছে। দুপুরের সূর্য দেখে মনে হয় দিনের তৃতীয় প্রহরের মাঝামাঝি সময় এখন। ওই আসছে, দলের একজন জানালো। সকলেই তাকিয়ে দেখতে পেল যে গ্রামের মেঠো পথ ধরে একজন লোক হেঁটে আসছে। লোকটি এসে প্রথমে দলপতিকে এক বিশেষ সামরিক কায়দায় অভিবাদন জানিয়ে বলল, খবর ঠিক ছিল আর্য শশাঙ্ক, অস্ত্র নির্মাতা বাবাকের কুটির এখানেই আছে, এবং যেটুকু খবর পেলাম গ্রামের ও আশেপাশের লোকেদের সঙ্গে কথা বলে তিনি যথেষ্ট বিখ্যাত একজন অস্ত্র নির্মাতা। গান্ধার রাজ অম্বিক তাকে একসময়ে তার সেনার অস্ত্রশস্ত্র নির্মাণশালার তদারকির কাজে বহাল করেছিলেন। অম্বিকের নাম শুনে শশাঙ্কর পুরনো স্মৃতি মনে পড়ায় একবার নাক কুঁচকে বললেন, অম্বিক বরাবরই মূর্খ, সেই ছাত্রাবস্থা থেকেই চিনি ওকে, ওর কথা বাদ দাও। তবে এই তথ্য গুরুত্বপূর্ণ বটে, কারণ অম্বিকের হয়ে রাজ্য চালাতো তার মহামাত্য আচার্য শকুনি। অতএব বলাই চলে যে বাবাক আসলে শকুনির নির্বাচন। অতএব এখনো যে শকুনি তাকে দিয়েই অস্ত্র বানাবে এই সম্ভাবনা প্রবল। তবে এবার আমাদের করণীয় কি? তোমরা গ্রামের লোকেদের মাঝে মিশে যাও, কুটিরের কাছে পৌঁছো। আমিও যাচ্ছি সেখানেই, আমি নিজেই বাবাকে জিজ্ঞাসাবাদ করব। শশাঙ্ক যা আশা করেছিল সেই স্থানে পৌঁছে দেখল বাবাকের কুটির তার চেয়ে অনেকটাই বড়। কুটিরের দুই ধার থেকে উঁচু পাঁচিল উঠে গিয়েছে। দরজায় কড়া নাড়াতে এক যুবক এসে দরজা খুলে দিল। যুবকের নাক ও চোখ সরু, ভ্রু কম, দেখেই বোঝা যায় এ আর্যাবর্তর দেশীয় মানুষ নয়, সম্ভবত মঙ্গোলীয়। তবে যুবক পরিষ্কার দেশীয় ভাষায় কথা বলল। কি প্রয়োজন বলুন? আমি অস্ত্র নির্মাতা বাবাকের সঙ্গে দেখা করতে চাই। হ্যাঁ, আসুন, তিনি আমার পিতা, এখন বিশ্রাম নিচ্ছেন। আসুন ভিতরে। ছেলেটি শশাঙ্ককে বাড়ির পেছনের দিকে বারান্দায় নিয়ে এলো। এক মধ্যবয়সী পুরুষ বারান্দায় একটি তুলোর আসনে গা এলিয়ে গড়গড়া থেকে ধূমপান করছে। এই ব্যক্তিও মঙ্গোলীয় চেহারার। পিতা পুত্রর মুখ ও চেহারার একই গড়ন, তবে পিতার মুখে এক গাল কাঁচা পাকা দাড়ি গোঁফ। এই বয়সেও বলিষ্ঠ চেহারা এই বিদেশির। পিতা, ইনি আপনার সঙ্গে দেখা করতে চাইছেন। বাবা ঘাড় ঘুরিয়ে শশাঙ্ককে দেখে সোজা হয়ে বসল। বলুন মহাশয়, আপনার কি সেবা করতে পারি? গদিতেই বাবাকের পাশে বসে শশাঙ্ক বলল, আপনাকে একটি বস্তু দেখাতে চাই মহাশয়। নিজের অঙ্গবস্ত্রের ভাঁজ থেকে কাপড় জড়ানো তীরটি বের করে আনলো শশাঙ্ক। কাপড় সরিয়ে সেটাকে বাবাকের মুখের সামনে ধরতেই বাবাকের চোখে স্পষ্ট চেনার অভিব্যক্তি ফুটে উঠল। এইবার সরাসরি প্রশ্ন করল শশাঙ্ক, এই বাণ আপনি চেনেন? শশাঙ্ক অপেক্ষা করল বাবাকের উত্তরের। এখন যদি লোকটা অস্বীকার করে যে এই বাণ সে চেনে না, তবে স্পষ্ট বোঝা যাবে লোকটির অবস্থান, যে সে জেনে শুনে মিথ্যে বলছে, অর্থাৎ শত্রুদের সঙ্গে সে জড়িত। আর যদি হ্যাঁ বলে, তবে এই সম্ভাবনাই বেশি যে কামার নিজের অজান্তেই এই বাণ বানায়
শকুনির সেই তীরন্দাজ হত্যাকারীর জন্যে। উপর নিচে মাথা নাড়িয়ে বাবাক উত্তর দিল, হ্যাঁ, এটা আমার বানানো। আপনি ছাড়া এই বান কি আর কেউ বানায়? সম্ভবত না, কারণ দেখতেই পাচ্ছেন এই বান সাধারণের থেকে ভিন্ন। অন্তত এই বানটি যে আমার হাতে বানানো সেই বিষয়ে আমি নিশ্চিত। কিন্তু এই প্রশ্ন কেন করছেন বলুন তো? শশাঙ্ক একবার বাবা আর তারপর পাশে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে দেখে নিয়ে একটু ভেবে বলল, ব্যাপারটা গুরুত্বপূর্ণ এবং গোপনীয়, কিন্তু যেহেতু আপনি আমায় সত্য বললেন, তাই আমিও আপনাকে সত্যটা জানাবো। অন্তত যতটা জানানো সম্ভব ততটা জানাবো। সোজাসুজি বলি, আমি মগধের রাজকর্মচারী। আমরা এক হত্যাকারীর খোঁজ করছি যে এই বিশেষ বান ব্যবহার করে। পিতা পুত্র কিছুটা চমকালো। বানটা হাতে নিয়ে সেটার উপর এমনভাবে হাত বোলাতে লাগলো যেমন পোষা ময়নার গায়ে মানুষ হাত বুলিয়ে দেয়। অনেকটা শিক্ষকের ভঙ্গিতে বলল, সাধারণ বানের ফলায় খাঁজ থাকে, যাতে তা শিকারের শরীর থেকে টেনে বের করে আনাটা পীড়াদায়ক হয়। মানে শরীরে বিদ্ধ থাকা ফলা বের করার সময়ে খাঁজে লেগে শরীরের ধমনী মাংস কেটে বেরোয়। কিন্তু এই বিশেষ বানে ফলা নেই। মাথার সঙ্গে লাগানো সামান্য লোহার অংশ ঘষে ঘষে সূচালো করা। এই তীরটি ঠিক তীর নয়, যেন বড় একটি শলাকা। কেন জানেন? কেন? কারণ আমায় যে এই বান বানাতে বলেছিল সে এভাবেই বানাতে বলেছিল। কেন এই বানের ফলার প্রয়োজন নেই জানেন? যাতে এই শলাকার মতো ফলার মাথায় সহজেই সামান্য বিষ লাগিয়ে দেওয়া যায়। এই বান একবার কারুর শরীরে বিদ্ধ হলেই তার মৃত্যু অবধারিত। তাই টেনে বের করে আনার সময়ে শিকারকে অতিরিক্ত যন্ত্রণা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ শিকার ততক্ষণে যমের দুয়ারে পৌঁছে গিয়েছে। চমকালো শশাঙ্ক। প্রশ্ন করল, আপনি জানতেন যে এই তীরের মাথা বিষে চুবিয়ে ব্যবহার করা হয়? জানতাম না, কিন্তু অনুমান করেছিলাম। তাছাড়া এ ধরনের তীর বানাতে দেওয়ার আর কোনো কারণ থাকতে পারে না। কিন্তু আমি একজন অস্ত্র নির্মাতা। ক্রেতার ইচ্ছা মতো অস্ত্র বানিয়ে দেওয়াই আমার ধর্ম। কোন কাজে তা ব্যবহার হচ্ছে তা দেখার দায়িত্ব আমার নয়। কিন্তু এই তীরে বিশেষ কি আছে যা শুধু আপনিই বানাতে পারেন? মৃদু হাসল বাবাক। বলল, ফলা না থাকায় এই বানের ক্ষেত্র কমে যায়, যার ফলে নিক্ষিপ্ত হওয়ার পর হাওয়ার সঙ্গে ঘর্ষণ কম হয়। এতে হাওয়ায় ছুটে যেতে থাকা স্বরের গতি হ্রাস হয় না। এর ফলে এই বান সাধারণ স্বরের থেকে বেশি দূর অবধি উড়ে যেতে পারে। তীরন্দাজের শিকারের পরিসর অনেক বেড়ে যায় এই বানের ক্ষেত্রে। কিন্তু এর ফলে একটি সমস্যা হয়। কি সমস্যা? ভারসাম্য। সাধারণ বানের ক্ষেত্রে ফলার ওজনের সঙ্গে সমতা এনে দেয় উল্টো দিকে লাগানো পালকযুক্ত লোহার এই খাঁজযুক্ত অংশ, যার মধ্যে ধনুকের গুণ ঢুকে যায়। কিন্তু এই বানের ক্ষেত্রে ফলা না থাকায় দুদিকের ভার সমান হতে পারে না, যার ফলে এমনিতে এই বান ব্যবহারের অযোগ্য বলা চলে। কিন্তু আমি এর সমাধান বের করি। সমাধান? হ্যাঁ মহাশয়, সমাধান। এই তীরের মাথার দিকে যেখানে লোহার অংশ শেষ হয়েছে, সেখানে এই লাল মোটা সুতো জড়ানো লক্ষ্য করেছেন? কি ভেবেছেন এটা শুধুমাত্র অলংকার? না মহাশয়, না। এর বৈজ্ঞানিক কারণ আছে। গুণে দেখুন, এই সুতোয় ঠিক 13টা পেঁচ আছে প্রতিটি বানে। এই মোটা ভারী সুতোই সমতা আনে লেজার দিকের ভারের সঙ্গে। দেখুন। বাবাক নিজের ডান হাতের তর্জনীর উপর বানটার মধ্যভাগ রেখে সেটাকে ছেড়ে দিল। বান সুন্দরভাবে ঠিক দাঁড়িপাল্লার মতো দোল খেয়ে সোজা হয়ে গেল অনুভূমিকভাবে
একটি বান নির্মাণের মধ্যে যে এতখানি বৈজ্ঞানিক কারিগরি থাকে তা জেনে শশাঙ্ক বিস্মিত হলো, কিন্তু দ্রুত আসল কথায় ফিরে এলো। আপনাকে এই বান কে বানাতে দিয়েছিল? দুদিকে ঘাড় নেড়ে বাবাক বলল, চিনি তাকে, একজন যুবক, যোদ্ধার মতো চেহারা, নাম বলেছিল শঙ্কুমণি। বিস্ময়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো শশাঙ্ক, তারপর হেসে উঠল। শত্রুর কৌতুক জ্ঞানের প্রশংসা না করে পারলাম না। শঙ্কুমণি শকুনির আসল নাম। আপনাকে যে যোদ্ধা এই বান বানাতে দেয় সে যেই হোক শকুনি নয়, ওটা ভুয়ো নাম বাবাক মহাশয়। বাদ দিন, আমায় বলুন, আপনি কি বর্তমানে সেই ব্যক্তির জন্যে তীর বানাচ্ছেন? আজ্ঞে হ্যাঁ, বলে উঠে দাঁড়ালো বাবাক। ভেতরের ঘর থেকে ভারী একটি কাঠের পেটি এনে মেঝেতে নামিয়ে রাখল। ডালা খুলতেই ভেতরে 100 মতো বান দেখা গেল। সব কটাই অবিকল শশাঙ্কর হাতে ধরা বানের মতো দেখতে, ফলাহীন তীক্ষ্ণ মাথা, তারপরেই লাল সুতো জড়ানো। বাবাক বলল, আগের বার 150 বানের দাম দিয়ে গিয়েছিল, এখানে 100-র বেশি আছে, আরো খানকুড়ি মতো বানানো বাকি। তার মানে শীঘ্রই তার আসার কথা? তাই তো আশা করা যায়। এসে সে যে কোনো একটা তীর চালিয়ে পরীক্ষা করে নেয় আগে। সাধু। কিছুক্ষণ ভেবে শশাঙ্ক প্রশ্ন করল, তাকে দেখতে কেমন? সে এই দেশেরই লোক, লম্বা চওড়া পেশিবহুল যোদ্ধার মতো চেহারা, কাঁধ অবধি কালো চুল। চেহারায় বিশেষ কোনো কিছু যা দিয়ে লোকটিকে চিহ্নিত করা যায়? হ্যাঁ, বাম গালে বড় একটা কাটা দাগ আছে, কপাল থেকে চোখ দিয়ে নেমে গোটা গাল জুড়ে। আগে যুদ্ধে কোনো তরবারির আঘাতের চিহ্ন ওটা। বেশ, শেষ প্রশ্ন, আপনি ছাড়া যে অন্য কেউ এই বিশেষ বান বানাতে পারে না সেটা বুঝলাম, কিন্তু আপনি কি নিশ্চিত যে এই যে পুরুষটি আপনার থেকে বান নিয়ে যায় সেই একমাত্র সেই বান ব্যবহার করে? এমনও তো হতে পারে যে একদল তীরন্দাজ আছে যারা এই বান ব্যবহার করে। অসম্মতি প্রকাশ করে দুদিকে মাথা নাড়ল বাবাক। বলল, না না, এই বান চালানো খুবই কঠিন। একমাত্র এক অতি কুশল ধনুর্ধর ব্যতীত কেউ এই বান ব্যবহার করতে পারবে না, তাও বহুদিনের অভ্যাসের পরেই তা সম্ভব। তাই আমি নিশ্চিত যে এই বান একমাত্র সেই যুবক যোদ্ধাই চালায় এবং সেই আপনাদের কাঙ্ক্ষিত হত্যাকারী। উঠে দাঁড়াতে দাঁড়াতে শশাঙ্ক বলল, বেশ, পরের বার সে এখানে আপনার থেকে এই তীর ভর্তি পেটি নিতে এলেই আমাদের হাতে ধরা পড়বে। আপনার গৃহের বাইরে আমরা প্রতি প্রহরে সর্বক্ষণ নজর রাখব। শিকারী খুব শিগগিরই শিকার হবে, ধরা দেবে আমাদের ফাঁদে। 17। নাগর নগরের দক্ষিণে বৈদ্য চক্রাচার্যর গৃহ। গৃহে আজ শোকের ছায়া। কিছু প্রতিবেশী ও আত্মীয় গৃহের উঠোনে বসে আছেন এবং নিজেদের মধ্যেই মৃদুস্বরে কথা বলছেন। ভিতর থেকে স্ত্রীলোকের কান্নার শব্দ ভেসে আসছে। রাজরথ এসে থামতেই কয়েকজন লোক এগিয়ে এলো। চিত্রবর্মাকে দেখে তাদের একটাই প্রশ্ন ছিল, মৃতদেহ কখন পাওয়া যাবে? চিত্রবর্মা উত্তর দিলেন, একটু বাদেই সৈনিকরা নিজেরাই মরদেহ এখানে পৌঁছে দিয়ে যাবে। আমি নিজে তাদের এই নির্দেশ দিয়েছি। আপনারা দয়া করে আর সামান্য ধৈর্য ধরুন। মৃতদেহ পরীক্ষা শেষ হয়েছে বলেই খবর পেয়েছি ইতিমধ্যে। আমরা চক্রাচার্যর পরিবারকে সমবেদনা জানাতে এসেছি। হাত জোড় করে চিত্রবর্মা এগিয়ে গেল গৃহের দিকে, তার পিছনে চাণক্য ও জীবসিদ্ধি। ভিতরে ঢুকে তারা দেখলেন এক বৃদ্ধার কাঁধে মাথা রেখে এক স্ত্রীলোক সর্বহারার কান্না কেঁদে চলেছে। তার পাশেই একটি 10 অথবা 11 বছর বয়সী ছোট ছেলে বসে। চাণক্য ও জীবসিদ্ধি অনুমান করতে পারলেন যে এই বৈদ্যর
সদ্য বিধবা স্ত্রী। এই পরিস্থিতিতে মহিলাকে কিছু জিজ্ঞাসা করা সম্ভব নয় বুঝেই চাণক্য একটু দীর্ঘশ্বাস ফেললেন। শোকগ্রস্ত মহিলা তাদের উপস্থিতি টেরও পেলেন না। তবে চিত্রবর্মাকে দেখে মহিলার পাশে বসে থাকা ছেলেটি উঠে এলো। অনেকক্ষণ কান্নাকাটি করায় ছেলেটিরও চোখ লাল। চিত্রবর্মাকে প্রণাম করে বলল, বাবার মৃতদেহ কখন আনতে পারবো যুবরাজ? তোমাদের কষ্ট করতে হবে না ভগীরথ, আমার লোকেরা দেহ নিয়ে আসবে। চক্রাচার্যকে রাজকীয় সম্মানে শেষ বিদায় জানানো হবে। আমি তোমাদের পাশে আছি। অজস্র ধন্যবাদ। আমার সঙ্গে যারা এসেছেন তারা খুব পণ্ডিত মানুষ ভগীরথ। ওরা তোমার মাতাকে কিছু প্রশ্ন করতে চান। তোমার পিতার মৃত্যুর বিষয়ে সাহায্য করতে এসেছেন। ছেলেটি একবার চাণক্য ও জীবসিদ্ধির দিকে দেখল, তারপর নিজের মায়ের দিকে দেখল। তাদের উদ্দেশ করে বলল, ব্রাহ্মণদেব ক্ষমা করবেন, কিন্তু আমার মাতাকে এখন প্রশ্ন করে লাভ হবে না। চাণক্য এগিয়ে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বললেন, ওকে বিব্রত করার প্রয়োজন নেই। তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? করুন। তোমার পিতা কি কখনো তোমায় বা তোমার মাতাকে কিছু বলেছিলেন? কি বলবেন? ছেলেটি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে রইল। চাণক্য বুঝতে পারলেন এভাবেই হবে না। প্রশ্ন পাল্টে জিজ্ঞেস করলেন, গত দুদিনে তিনি কি করছিলেন বা তার সঙ্গে কে কে দেখা করতে এসেছিল বলতে পারো? পিতা গত দুদিন বাড়িতেই ছিলেন। প্রচুর পড়াশোনা করছিলেন কিছু একটা নিয়ে। 1-2 মানুষ এসেছিলেন বিকালের দিকে ঔষধি নিতে। বাকি সময়ের কথা বলতে পারি না, কারণ আমি পাঠশালায় ছিলাম। বৈদ্য মহাশয় কি বিষয়ে পড়াশোনা করছিলেন বলতে পারো? না, তা আমি বলতে পারি না। পিতার কাজ আমি বুঝি না, বুঝতাম না। শেষ কথাটা বলার সময়ে গলা আটকে এলো ছেলেটির। চাণক্য বললেন, কি বিষয়ের পুস্তক তিনি পড়েছিলেন জানো বা দেখাতে পারো? ছেলেটি পাশের কক্ষে হাঁটা দিল। তার পিছু পিছু তারা 3 জন ঢুকল। গোটা ঘরে শুধু একটি আসন, একটি চারপায়া, পাঠ করার নিচু মেজ আছে। বাদবাকি পুরো ঘর শুধুই চিকিৎসা শাস্ত্র বিষয়ক পুঁথিতে ভরা। পড়ার মেজ আর আসনের আশেপাশেই অন্তত 50 পুস্তক রাখা। চাণক্য একে একে সেগুলো হাতে নিয়ে দেখলেন সেগুলোর বিষয়বস্তু। অবশেষে ঘাড় নেড়ে বললেন, না, এভাবে কিছুই অনুমান করা যাবে না। আমরা তবে আসি ভগীরথ। তোমার জন্যে এই মুহূর্তে আমার কাছে সমবেদনা ছাড়া কিছু দেওয়ার নেই। তবে যদি বিষ্ণু চান, তোমার পিতার হত্যাকারীকে তোমার সামনে হাজির করব। গৃহ থেকে বেরিয়ে এসে চিত্রবর্মা বললেন, আপনারা ফিরে যেতে চাইলে যান রথ নিয়ে, আমি এখানেই থাকি। আপনারা পৌঁছে শুধু আমার জন্যে রথ ফেরত পাঠিয়ে দেবেন। ধন্যবাদ আর্য। পথে চাণক্য একটাও কথা বললেন না। জীবসিদ্ধিও জিজ্ঞেস করল না। রথ থেকে নেমে মহলে ঢোকার সময় চাণক্য বললেন, বৈদ্য কি বিষয়ে গত 2 দিন অধ্যয়ন করেছেন সেটা লক্ষ্য করেছ জীবসিদ্ধি? হ্যাঁ, মৃতদেহর পরীক্ষা নিরীক্ষা বিষয়ক পুস্তক সব কটি, কিন্তু তা থেকে তো এটা বোঝা সম্ভব নয় আচার্য তিনি কি জানতে চাইছিলেন। কিন্তু এটা থেকে একটা বিষয় বোঝা সম্ভব যে আমার অনুমান ভুল ছিল না। বৈদ্যর হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় জীবসিদ্ধি। 2 দিন আগে আলোচনায় তিনি এমন কিছু সূত্র পেয়েছিলেন যা তিনি পুনর্বার খতিয়ে দেখতে চাইছিলেন, এবং সেটিই সম্ভবত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। কিন্তু সমস্যা হলো, যেখানে 1 মাস পূর্বেই মৃতদেহ ভস্ম হয়ে গিয়েছে, সেখানে তিনি কি এমন জরুরি তথ্য পাওয়ার আশা করছিলেন? আর সেটি তিনি কোনো দ্বিতীয় ব্যক্তি, যে সম্ভবত তার হত্যাকারী, তাকে বলতে গেলেনই বা কেন? কথার মাঝেই চাণক্য কক্ষের কাছে পৌঁছে গিয়েছিলেন। নিজের কক্ষে ঢুকে চাণক্য বললেন, জীবসিদ্ধি, শ্রী শৈলকে বলো আমি ওই তীরন্দাজ প্রতিযোগীদের সঙ্গে কথা বলতে চাই। বেশ। বলে জীবসিদ্ধি বেরিয়ে যাচ্ছিল,
চাণক্য পিছু ডেকে বললেন, আর শোনো, আমার জন্যে কিছু মিষ্টান্ন বানাতে বলো আমাদের মগধের ভৃত্যকে, আমার মস্তিষ্ক কাজ করছে না। ওহে জীবসিদ্ধি, শুনলে? শেষ কথাগুলো ইচ্ছে করেই শুনতে না পাওয়ার ভান করে জীবসিদ্ধি দ্রুত পায়ে বেরিয়ে গেল। 18 একে একে প্রত্যেক প্রতিযোগীর সঙ্গে কথা বললেন চাণক্য, কিন্তু তাদের কথা থেকেও নতুন কোনো তথ্যই পাওয়া গেল না। শেষ যাকে ডাকা বাকি ছিল সে প্রতিযোগিতার বিজয়ী হওয়ার দাবিদার। সে বিজয়ী হয়নি, কারণ মহারাজের উপর আক্রমণের পরেই প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়। জীবসিদ্ধি ছাড়াও এই সময়ে চাণক্যর কক্ষে চিত্রবর্মা ও শ্রীশৈলও উপস্থিত। শেষজনকে যখন ডাকা হলো ততক্ষণে চাণক্যও হতাশ হয়ে পড়েছেন। তবুও শেষ প্রতিযোগী ধনুর্ধরকে ডাকার নির্দেশ দিলেন তিনি। তামাটে বর্ণের এক দক্ষিণ ভারতীয় পুরুষ এসে প্রবেশ করে উপস্থিত সকলকে প্রণাম করল। প্রণাম। প্রণাম। আপনার নাম? বিন্দু। আপনি নিশ্চয়ই জানেন যে যেদিন আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিলেন সেই সময়েই মহারাজের প্রাণনাশের চেষ্টা করা হয়। অধৈর্য ভঙ্গিতে বিন্দু বলল, আমি জানি ব্রাহ্মণদেব, এবং তারপর থেকে আমাদের সকলকে বহুবার রাজসৈনিকরা প্রশ্ন করেছে, রীতিমতো এখানে গৃহবন্দী করে রেখেছে গত 1 মাস। আমি জানি না আপনার আলাদা করে আর কি জানার থাকতে পারে। আমরা মুক্তি চাই যুবরাজ, দয়া করে এবার আমাদের সকলকে বাড়ি ফেরার অনুমতি দিন। আমার পরিবার আমার অপেক্ষায় আছে। শেষ কথাগুলো চিত্রবর্মাকে উদ্দেশ করে বলা হলো। চিত্রবর্মা কিছুটা অপ্রস্তুত হয়ে পড়লেন। চাণক্যই তার হয়ে বললেন, নিশ্চয়ই ফিরবেন হে ধনুর্ধর, কিন্তু প্রতিযোগিতার ফলাফল অমীমাংসিত রেখে ফেরাটা যে রাজ্যের পক্ষে অসম্মানজনক। আপনিও তো বিজয়ী হতেন। প্রতিযোগিতার শ্রেষ্ঠ ধনুর্ধর আপনিই ছিলেন শুনলাম। তাই যুবরাজ আর মহামন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল একটু আগেই। আপনি নিশ্চয়ই জানেন যে আগামী কয়েকদিন বাদেই রাজ্যে আবার উৎসব আছে, প্রতিষ্ঠা দিবস। এদিকে মহারাজও আরোগ্যের পথে। তাই আমরা ভাবছিলাম আপনারা আরও কয়েকদিন যদি অপেক্ষা করে যান, তবে একেবারে আগের প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ সেই দিনই আমরা করে দিতাম। এই কথায় লোকটির মুখের মেঘ কিছুটা কাটল। বলল, সেটা তো ভালো প্রস্তাব। এমনিতেই যখন দেরি হয়েই গেল 1 মাস, আর কয়েকদিন দেরি করাই যায়। মহারাজের আরোগ্যের কথা শুনে খুশি হলাম। সাধু সাধু, কিন্তু অপরাধী যেহেতু এখনো অধরা, তাই আপনাকে আরও একবার আমি বিরক্ত করতে চাই। যদি সেদিনের ঘটনা আপনার স্মৃতি থেকে পুনরায় আমায় বলেন তবে বড় ভালো হয়। একটু ভেবে নিয়ে গুছিয়ে সম্পূর্ণ ঘটনার পুনরাবৃত্তি করল বিন্দু। এর কথাও আর সকলের মতোই হুবহু এক। কেউই কোনো ধনুর্ধর বা সৈনিকদের মধ্যে কাউকে মহলের দিকে বাণ নিক্ষেপ করতে দেখেনি। চাণক্য কিছুক্ষণ চুপচাপ বসে ভাবলেন। তারপর বললেন, আমি একটা পরীক্ষা করার কথা ভাবছিলাম, কিন্তু সেটা করতে আপনার সাহায্য প্রয়োজন বিন্দু। আপনি কি আমায় সাহায্য করবেন? আমার সাহায্য প্রয়োজন? বেশ, বলুন কি সাহায্য ব্রাহ্মণদেব। চাণক্য শ্রীশৈলর দিকে ফিরে বললেন, আর্য, আমি একটি পরীক্ষা করতে চাই। খড়, তুলো আদি দিয়ে মোটামুটি একটি মানবাকৃতি পুতুল বানাতে কতক্ষণ লাগবে আপনার কর্মচারীদের? পুরো পুতুল লাগবে না, কোমর অবধি হলেই হবে। কিছুটা বিস্মিত হয়ে বৃদ্ধ মন্ত্রী উত্তর দিলেন, তা এই প্রহরের মধ্যেই হয়ে যাবে। বেশ বেশ, তাহলে এখনই তা বানানো শুরু করার নির্দেশ দিন। তারপর সেটিকে একটি খুঁটির উপর বসিয়ে যেন মহলের প্রাঙ্গণের দিকের ওই বারান্দায় দাঁড় করিয়ে দেওয়া হয়, ঠিক যেখানে মহারাজ সেদিন দাঁড়িয়েছিলেন। ব্যাপারটা আপনি দেখে শুনে করিয়ে নিতে পারবেন আশা করি। মানে, হ্যাঁ, তা হয়ে যাবে, কিন্তু আপনি কি করতে চাইছেন আচার্য? চাণক্য বিন্দুর দিকে ফিরে বললেন, আমি চাই আপনি পুতুলটি লক্ষ্য করে তীর নিক্ষেপ করুন। বিন্দু শঙ্কিত হয়ে বলল, আচার্য,
আমি নির্দোষ, আমি কিছু করিনি। দেখুন, আমি পূর্বে অঙ্গরাজ্যের সেনাতে ছিলাম, অবসর নিয়েছি কয়েক বছর পূর্বে। আমি প্রতিযোগিতায় পুরস্কার জিতে বা বিভিন্ন জায়গায় তীরন্দাজির খেলা দেখিয়ে উপার্জন করি। আপনি চাইলে আমায় দেওয়া অঙ্গরাজের প্রশংসাপত্র দেখতে পারেন। আমি বুঝতে পারছি যে সেদিনের সেরা ধনুর্ধর বলে আপনি আমাকেই সন্দেহ করছেন। হাত তুলে তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে চাণক্য বললেন, আপনি ভুল করছেন বিন্দু। আপনাকে অন্যায়ভাবে অপরাধী সাব্যস্ত করার কোনো অভিপ্রায় নেই। চনকপুত্র চাণক্য তার স্বর্গীয় পিতার নামে শপথ করে বলছে যে আমি কোনো নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দেব না। আমি শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাইছি মাত্র। সেই রকম মনে করলে আপনি এই পরীক্ষায় অংশগ্রহণ নাও করতে পারেন। কোনো বাধ্যবাধকতা নেই। চাণক্যর কথা বলার ভঙ্গিতে যে আন্তরিকতা ছিল তাতে বিন্দু আশ্বস্ত হল। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বেশ, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি তা বলবেন। অতি উত্তম, ধন্যবাদ। আপনি এখন বিশ্রাম নিন। পুতুলটি বানানো হয়ে গেলেই আপনাকে ডেকে নেব। রোচক গত কয়েকদিন ধরেই পৌরব রাজ্যের মধ্যে দিয়ে ঘোড়া ছুটিয়ে চলেছে। বারংবার পেছন ফিরে দেখছে কেউ পিছু নিচ্ছে কিনা। কেউ নেই, কিন্তু ও জানে যে ও একা নয়। ওই নিপুণক লোকটা আর সেনাধ্যক্ষ সিংহরণ বাজ পাখির মতোই কোনো না কোনো কোণ থেকে তার উপর নজর রেখে চলেছে। কারণ এই কয়েকদিনে রোচক বহুবার আচমকা কোনো ভরা বাজারে বা নির্জন রাত্রে হঠাৎই দেখতে পেয়েছে সেই দুজনকে। তাদের দৃষ্টি ওকে স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো চালাকি নয়, নির্দিষ্ট পথ ছেড়ে পালানোর চেষ্টা করলেই গর্দান যাবে। তাই আপাতত পালানোর আশা ছেড়ে নির্দেশ মতো পত্র পাটলিপুত্রে পৌঁছে দেওয়াই একমাত্র উপায় ধরে নিয়ে রোচক চলছে। নগরের প্রবেশপথে কড়া প্রহরা দেখে ঘোড়া থামাতে হলো রোচককে। অনেক লোক সার বেঁধে দাঁড়িয়ে আছে। একে একে সকলের পরিচয়পত্র দেখে তবেই প্রবেশের অনুমতি দিচ্ছে প্রহরীরা। কিছুটা বিস্মিত হলো রোচক। হঠাৎ এতটা কড়া প্রহরার কারণ কি? মনে মনে ভয় পেল, কোনো বিপদ হবে না তো? কথাটা ভাবার পরক্ষণেই দুটি ঘোড়া সারি ভেঙে ওর পাশে এসে দাঁড়ালো। তাকিয়েই নিজের দুপাশে নিপুণক আর সিংহরণকে দেখতে পেল সে। নিপুণক আশ্বাসের ভঙ্গিতে ইশারা করে বোঝালো যে কোনো ভয় নেই। রোচককে ওরা আগেই একটা ভুয়ো পরিচয়পত্র দিয়েছে বটে, কিন্তু তবুও কেন যেন বিপদের গন্ধ পেল রোচক। শুনতে পাচ্ছেন না? এগিয়ে আসুন, চেঁচিয়ে প্রহরী তাড়া দিল। রোচক সত্যিই শুনতে পায়নি, ঘোড়া নিয়ে এগিয়ে গেল। অন্য এক প্রহরী হাত বাড়িয়ে জিজ্ঞেস করল কিছু। রোচক শুনতে না পেলেও ঠোঁট পড়তে পারে। বুঝল পরিচয়পত্র দেখতে চাইছে। সভয়ে নিজের পরিচয় ভূর্জপত্রটি এগিয়ে দিল সে। সেটি হাতে নিয়ে দেখতেই প্রহরীর ভ্রু কুঁচকে গেল। পাশের জনকে ডেকে উত্তেজিত ভঙ্গিতে কিছু বলল, যা রোচক বুঝতে পারল না, কিন্তু কিছু একটা যে গন্ডগোল হয়েছে তা অনুমান করতে বিলম্ব হলো না। এক মুহূর্ত আর দেরি না করে উল্টো দিকে ঘোড়া ছোটাতে গেল, কিন্তু সে সুযোগ পেল না। এক প্রহরীর ছুঁড়ে দেওয়া বল্লম ওর কাঁধে আঘাত করল। মুখ থেকে একটা অস্পষ্ট যন্ত্রণা গোঙানির মতো শব্দ করে মাটিতে পড়ে গেল ঘোড়া থেকে। চারজন প্রহরী এসে জাপটে ধরল ওকে। একজন প্রহরী এসে ওর অঙ্গবস্ত্রের ভাঁজে খুঁজতে শুরু করল। লুকোনো ভাঁজ থেকে দুটি পত্র পেল। একটি পত্র খুলে দেখতেই উত্তেজিত হয়ে চিৎকার করল, এই তো, এটিতে সিন্ধু দেশের মুদ্রা। খবর সঠিক ছিল, এই সেই ভিনদেশি গুপ্তচর। টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সময়ে রোচক অসহায় দৃষ্টিতে খুঁজল সেই দুজনকে যাদের নির্দেশে সে আজ এখানে এসেছে। এক মুহূর্তের জন্য ভিড়ের মধ্যে সে নিপুণক আর সিংহরণকে দেখতেও পেল। ও শেষবারের জন্য আশা করল যে হয়তো তারা দুজন এগিয়ে আসবে তাকে উদ্ধার করতে। তার জন্য না হোক, অন্তত এই দুটি গুরুত্বপূর্ণ পত্রের খাতিরে তারা এগিয়ে আসবে ওকে সাহায্য করতে।
কিন্তু পর মুহূর্তে তারা দুজন ভিড়ের সঙ্গে মিশে অদৃশ্য হল। তখনই সত্যিটা উপলব্ধি করতে পারল রোচক। সব মিথ্যে ছিল। ওকে মুক্তির আশ্বাস, ওর অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি, এই পরিচয়পত্র, সব কিছুই মিথ্যে। বিশাল এই রাজকীয় চতুরঙ্গের খেলায় সে একটি সামান্য গুটি মাত্র, যাকে বিপক্ষের হাতে বলি দেওয়ার উদ্দেশ্যেই খেলায় নামানো হয়েছে। আজ এই পর্যন্তই। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। খুব শীঘ্র ফিরছি। ধন্যবাদ।